প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আমরা আমাদের সমাজে নারীদের পশ্চাৎপদ ভূমিকা বিভিন্ন কারণে, সেটা নারীদের একটি বড় ধরনের অভিযোগ, যে কারণে বাংলাদেশে আজ বেশ অনেক শতাব্দী ধরেই নারী আন্দোলন অনেক জোরদার হয়েছে এবং নারীরা বিভিন্নভাবেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখছে, সুশিক্ষায় সুশিক্ষিত হচ্ছে। তারপরেও আমাদের সমাজে, প্রশাসনে, সর্বত্র নারীদের এক ধরনের ব্যতিক্রমধর্মী অভিযোগকে পুরুষতান্ত্রিক সমাজের মানুষ খুব বেশি সুনজরে দেখে না। এর একটা কারণ, সেটা হলো অনাদিকাল থেকেই পুরুষতান্ত্রিক সমাজের পিছিয়ে পড়া নারীদের মুক্তির জন্য যুগে যুগে অনেক মনীষী কাজ করেছেন, কিন্তু আজও কিন্তু আমরা সেই নারী মুক্তি এবং নারী আন্দোলনের যে সুফল, তা এখনো পাচ্ছি না। যেমন ধরুন, এই যে জুলাই বিপ্লব, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থান ঘটে গেল, সেই ছাত্র গণ অভ্যুত্থানের ফলে আমরা কি চেয়েছিলাম আর আজ আমরা কি পেয়েছি? বিশেষ করে নারীদের অবস্থান কোথায়? 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেই নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব কোথায় এসে দাঁড়িয়েছে? আপনারা জানেন যে আমাদের সংসদীয় গণতন্ত্রের, সংসদীয় পদ্ধতির সরকারে 300 আসনের পার্লামেন্টে 50 জন সংরক্ষিত নারী আসনে যখন যে সরকার ক্ষমতায় এসেছে তারা মনোনীত করেছেন, কিন্তু সরাসরি ভোটে নারীদের অগ্রাধিকার দেয়া বা এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি বৃহৎ রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে ক্ষুদ্র রাজনৈতিক দলগুলিতে পর্যন্ত নজরে পড়ে না। অথচ এই দেশেই গত 54 বছরে দীর্ঘদিন নারী নেতৃত্ব ছিল। প্রধানমন্ত্রী, দুটি প্রধান রাজনৈতিক দলের প্রেসিডেন্ট বা চেয়ারপারসন, তারা নারী ছিলেন। খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী, শেখ হাসিনা 5বার প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছেন। আমাদের দেশে স্পিকারও ছিলেন একজন নারী, মন্ত্রী ছিলেন অনেকগুলি প্রভাবশালী নারী, কিন্তু সেই 2-4 জনকে বাদ দিলে, 2জন প্রধানমন্ত্রীকে বাদ দিলে আমাদের দেশের সমাজে, জীবনে, মননে, রাষ্ট্রে, প্রশাসনে নারীর যে ক্ষমতায়ন, সেটি কতটুকু অগ্রগতি হয়েছে? ছবি যদি আমরা দেখতে চাই, বিশ্লেষণ যদি আমরা করতে চাই, পরিসংখ্যান যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো নারী অধিকারের নামে উত্তাল নারী সম্প্রদায় বা নারীদের প্রতি সহানুভূতি, সমবেদনার কাতর পুরুষ, তারাও কিন্তু যতটুকু নারীদেরকে অধিকার দেওয়ার, সেই অধিকারের স্ফীত লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছতে পারিনি। আজকে ছাত্র গণ অভ্যুত্থান পূর্ব যে নারীদের অবস্থান, আপনারা জানেন এনসিপিতে অনেক নারী ছাত্রনেত্রী ছিল। জামাতের সঙ্গে এনসিপি যাওয়ার কারণে সম্প্রতি বেশ কয়েকজন পদত্যাগও করেছেন। সেই প্রেক্ষিতে
তাদের অভিযোগ অভিযোগ সবসময় রয়েছে নারীদের সমাজে যারা পিছিয়ে থাকে, সেটা হোক নারী হোক সংখ্যালঘু, সকলেরই একটি প্রধান ইস্যু থাকে, সেটি হলো ক্ষমতায়ন। সেটা রাষ্ট্রকেন্দ্রিক, প্রশাসন কেন্দ্রিক এবং সমাজের বিভিন্ন স্তরে নারীর শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং নারীকে অগ্রাধিকার দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আগে যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। অথচ আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, এবং এমন নয় যে নারীরা শিক্ষিত নয়, শিক্ষার আলোতে আলোকিত নারীর সংখ্যা একেবারে পুরুষের চেয়ে যে কম তাও নয়। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি ধর্মীয় কারণে নারীর ক্ষমতায়নে তারা বিশ্বাসী নয় বলেই তাদেরকে পিছিয়ে রাখার একটি প্রবণতা ধর্মীয় রাজনৈতিক দলগুলির মাঝে পরিলক্ষিত হয়। কিন্তু বড় দলগুলির কি অবস্থা? আওয়ামী লীগের 17 বছরের শাসন, নারীর ক্ষমতায়ন, নারীদেরকে প্রশাসনে, সংসদে, সর্বত্র যে নিয়োগ বা ক্ষমতা দেওয়ার, যদি সেটা পরিসংখ্যান অনুযায়ী বিশ্লেষণ করতে হয় তাহলে তার মাত্রা অতি নগণ্য। আমি একটি পরিসংখ্যান এবার বলছি। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে তো আওয়ামী লীগ নেই। এই নির্বাচনে জাতীয় সংসদের 300 আসনের মাঝে এবার মনোনয়ন চেয়েছিলেন 2558 জন মনোনয়ন চেয়েছিলেন। তার মাঝে 109 জন নারী ছিলেন এবং সেই নারী সংখ্যাটি দাঁড়ায় যেমন 4%। কিন্তু পরিণতিতে কি দেখা গেল? পরিণতি হলো 50টি দল নির্বাচনে অংশ নিচ্ছে, তার মধ্যে 30টি দলেই কোনো রাজনৈতিক কোনো নারী প্রার্থী নেই। বাংলাদেশের মোট জনসংখ্যার হিসাবটা আগেই বলছি যে নারী অর্ধেক। প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার নির্বাচনে মাত্র 10 জন নারীকে মনোনয়ন দিয়েছেন, সেটা সংখ্যানুপাতে 3%-এরও কম। এই ছবিটি বিএনপির। যদি বাংলাদেশে সংখ্যানুপাতেও নারীকে জাতীয় সংসদে মনোনয়ন দিতে হয় তাহলে এর সংখ্যাটি হওয়া উচিত 15% করে হলেও 40-45 জন, যারা সরাসরি নির্বাচন করে ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হতে পারে। কিন্তু বিএনপিও সেই বিষয়টি অবজ্ঞা করেছে। কারণ এমনও দেখা গেছে এই নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হলো তার আগে কিন্তু ঐক্যমতের ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দলগুলি সংস্কারের যে কমিটি গঠন করা হয়েছিল, সেখানে তারা বলেছিল যে প্রতিটি দল 5% করে নারী মনোনয়ন নিশ্চিত করবে। তাও যদি হতো, বিএনপির 300 আসনে কমপক্ষে 15 জন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এখন পর্যন্ত বিএনপির যে প্রার্থীর সংখ্যা মাত্র 3%, অর্থাৎ 10 জন। প্রিয় দর্শক, আমরা নারী স্বাধীনতার কথা বলি, নারীর ক্ষমতায়নের কথা বলি,
নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, কিন্তু সবই যেন এক ধরনের দুআশা। এ কারণেই নারী নেতৃত্বে সর্বোচ্চ পজিশনে প্রধানমন্ত্রী, স্পিকার থেকে শুরু করে যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে, সেই নারী পর্যন্ত নারীর ক্ষমতায়নে যে অগ্রণী ভূমিকা পালন করা উচিত ছিল তা করেনি। এমনও ঘটনা বলা যেতে পারে, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি প্রধান রাজনৈতিক দলের গত 40 বছরে দলের শীর্ষ নেতৃত্ব ছিল নারী। তারপরেও নারীর ক্ষমতায়ন নিয়ে নারীবাদী সংগঠনগুলি, মানবাধিকার সংস্থাগুলি বিভিন্ন সময় আন্দোলন করেছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সরকারকে। তারপরেও নারী নেতৃত্বের, নারীর ক্ষমতায়ন যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। তাই বলতে চাই, জুলাই ছাত্র আন্দোলনের পর সংস্কারের নামে, রাজনীতির পরিবর্তনের নামে, সুশীল সমাজ গঠনে নারীর অবস্থানটি আজকে কোথায়? এই যে ধরুন বিএনপির অত্যন্ত প্রভাবশালী নারী নেত্রী বা জাতীয় সংসদে সোচ্চার যিনি ছিলেন, তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা। তাকে পর্যন্ত বিএনপি মনোনয়ন দেয়নি নীলিফার ইসলাম মনিকে। এমনই আরো অনেক নারীকে বিএনপি থেকেও মনোনয়ন দেওয়া হয়নি। রুমিন ফারহানা একজন শক্তিশালী নারী নেত্রী। তার টক শো থেকে শুরু করে অতীতে জাতীয় সংসদে তার বক্তব্য এবং তার দৃঢ়তা সকলের কাছেই অত্যন্ত প্রশংসনীয় ছিল। কিন্তু তিনি মনোনয়ন পাননি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি তার শরিক দল ইসলামিক একটি ক্ষুদ্র রাজনৈতিক দলের একজন নেতাকে দিয়ে রুমিন ফারহানাকে রীতিমতো খাদের কিনারে দাঁড় করান, যে কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন নিয়েছেন এবং সেটিকে তিনি চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করছেন। তার এই সাহসী উদ্যোগকে আমি স্বাগত জানাই, এ কারণেই যে অন্তত নিজের মতো করে হলেও তিনি এর প্রতিবাদ করেছেন এবং তিনি এগিয়ে যাওয়ার স্বপ্ন, অন্যকে অনুপ্রাণিত করার যে স্পৃহা, সেটি অন্তত অন্য নারীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতে পারে বলে আমরা মনে করি। রুমিন ফারহানা কেন নমিনেশন পাবেন না সেটার ব্যাখ্যা কিন্তু বিএনপি দেয়নি। উপরন্তু গতকালেই রুমিন ফারহানা এক জায়গায় বলেছেন, বিএনপি তাকে বলছে সরে দাঁড়াতে, বিএনপি ক্ষমতায় আসলে তাকে মন্ত্রী বানানো হবে। সেই তো পুরনো সিস্টেম, সেই তো পুরনো কাসন্দি আমাদেরকে গাঁটতে হচ্ছে। তাহলে নতুন বাংলাদেশ বা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের 17 বছর প্রবাস জীবনের পাশ্চাত্যের ধ্যান, ধারণা, চিন্তার প্রতিফলন কোথায়? সেটি আজকে প্রশ্নের মুখে যেতেই পারে। নারী সম্প্রদায় বা নারীর ক্ষমতায়নে যারা বিশ্বাসী, নারীবাদী আন্দোলন যারা করে, তারা এই প্রশ্ন তুলতেই পারে। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি।
কাল অন্য ইস্যুতে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।